যুদ্ধে মধ্যস্থতা করতে মধ্যপ্রাচ্যে দূত পাঠালো চীন। তুরস্ক, সাইপ্রাস, আজারবাইজানের ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের। মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল সংকটের প্রভাব পড়েছে দেশে, পর্যাপ্ত মজুত আছে বলছে সরকার। সিন্ডিকেটের অভিযোগ ক্রেতাদের। কাল ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কড়াইলবস্তিতে আনন্দের জোয়ার। পর্যায়ক্রমে সব দরিদ্র পরিবারে সুবিধা পাবে জানালেন অর্থমন্ত্রী। এবং হাদি হত্যার আসামিদের দ্রুত ফেরত আনা হবে বললেন আইজিপি। মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানের ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে তেহরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ থানি। অন্যদিকে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতা করতে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ঝাই জুনকে পাঠিয়েছে চীন। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানের দিকে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। যদিও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এসব দেশের বিরুদ্ধে ইরানের ভূখণ্ড থেকে কোনো হামলা চালানো হয়নি। অন্যদিকে কাতার এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে হামলার কারণে ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ থানি। তিনি আরও বলেন, কূটনৈতিকভাবে এসব সংকট সমাধানের চেষ্টা করছেন তারা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতা করতে নিজেদের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ঝাই জুনকে পাঠিয়েছে চীন। সৌদির পররাষ্ট্রমন্ত্রী এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন ঝাই জুন। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা কোনোভাবেই লঙ্ঘন হওয়া উচিত নয় মন্তব্য করে তিনি বলেন, জনগণ এবং বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানানো কঠোরভাবে নিন্দনীয়। এদিকে মার্কিন সাম্রাজ্যবাদকে মানবজাতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের ডেপুটি স্পিকার ক্লেমেন্স গোতে। মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনাও করেন তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের উপর এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে ততই এর রাজনৈতিক অর্থনৈতিক চাপ বাড়ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর। অন্যদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এরবিল বিমানবন্দরের কাছে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে তেহরান। ঐশী আলমের আরেকটি রিপোর্ট। ইরান যুদ্ধের সময়সীমা নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের ওপর এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চাপে পড়ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই যুদ্ধ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালাচ্ছে। তারা ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির শাসকদের অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এরবিল বিমানবন্দরের কাছে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়। একই সময়ে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা আরেকটি মার্কিন ঘাঁটির দিকেও ড্রোন ও রকেট এগিয়ে এলে সেগুলো প্রতিহত করে ইরাকি প্রতিরক্ষা ব্যবস্থা। ঐশী আলম, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির প্রভাব পড়েছে দেশের পেট্রোল পাম্পগুলোতে। সরকারের পক্ষ থেকে জ্বালানির পর্যাপ্ত মজুতের কথা বলা হলেও ফিলিং স্টেশনে চাপ কমছেই না ক্রেতার। আতঙ্কিত হয়ে অনেকেই ভিড় করছেন পেট্রোল পাম্পে। ক্রেতাদের দাবি, পাম্প মালিকরা ইচ্ছে করেই তৈরি করছে কৃত্রিম সংকট। আর পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে তাদেরও। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। মোটরসাইকেলের দীর্ঘ লাইনের এই চিত্র রাজধানীর শ্যামলী এলাকার। তাদের কেউ এসেছেন রাতভর তেলের খোঁজ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, আবার কারো কারো অপেক্ষা সেহরির পর থেকে। জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের বেড়াজালে আটক এসব চালকদের দাবি, তারা তেল নিতে এসে পাহারা দিচ্ছেন ফিলিং স্টেশন। এখন আমার ভূমিকা হইলো যে আমি তেলের পাম্পটাকে পাহারা দিচ্ছি,
কখন তেল আসবে, কখন নিতে পারবো, এটা আরো আমার সম্ভাবনা নাই। সকাল 6টা থেকে লাইনে, সব জায়গায় পাম্প, যেখানে আমরা তেলের জন্য যাই সেখানে বলতেছে তেল নাই। সেরি খাওয়া দাওয়া করে আসছিলাম, এখন পর্যন্ত ধারা রয়েছে, তেল এলে গাড়ি কেন আসে নাই। ঢাকার প্রায় প্রতিটি ফিলিং স্টেশনের সামনে দৃশ্য একই, আর এমন চিত্র শুধু আজকের নয়, বিরাজ করছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের দামামায় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর থেকেই। আমি ভাইয়া আজকে সেরির পরে আসছি, সেরি খাওয়া দাওয়া করে তারপর প্রথম গেলাম ইয়াতে খালেকে। গভর্নমেন্ট ঘোষণা দেয় যে 5 টাকা করে লিটারে বাড়ানো হয়েছে, দুপুরের মধ্যে বলবে ডাইকা ডাইকা তেল বিক্রি করবে। এদিকে শুধু নগরীতে নয়, ঢাকার একটু বাইরে আমিনবাজারের ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে ডিজেল চালিত ট্রাকের দীর্ঘ সারি। চালকদের দাবি, প্রয়োজনের তুলনায় মিলছে কম জ্বালানি। আমরা যতটুকু তেল চাচ্ছি ততটুকু পাচ্ছি না। এই 20-30 কিলো গেলে আমাদের 500 টাকা তেল শেষ হয়ে যাচ্ছে। এখন পরিস্থিতি এই যে জামে পড়ে রয়েছি। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, তেল ডিপুতেও দীর্ঘ সারি থাকায় জ্বালানি তেলের ক্রেতাদের দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে পাম্পগুলোতে। জায়গায় ডিপোতেও সিরিয়াল আছে, তা আমাদের গাড়িটা যখন আর কি ওই যেখানে গেছে তখন দেখে যে ওইখানেও সিরিয়াল। যত দূর পারি আর কি ফিরে দেই না, এলা 5টা পারি, 10টা পারি, 20টা পারি, যেরকম পরিস্থিতি সেরকম ভাবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। কাল থেকে ফ্যামিলি কার্ড বিতরণ পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে। প্রথমেই মহাখালীর কড়াইল বস্তি থেকেই এর কার্যক্রম শুরু হচ্ছে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। এ সময় সুবিধাভোগীদের কাছে মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র পরিবার এর আওতায় আসবে বলে জানান অর্থমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে পরিবারভিত্তিক নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় পরিবারের নারী প্রধানদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। স্পর্শবিহীন চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে আধুনিক এই কার্ড। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামীকাল রাজধানীর কড়াইল বস্তিতে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটাই জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। টিএনটি খেলার মাঠ অর্থাৎ কড়াইল বস্তি সংলগ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলো মাসে 2500 টাকা ভাতা পাবে। তবে পাইলটিং পর্যায়ে পরিবারের কোনো সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হতে অর্থ পেয়ে থাকলে ভাতা প্রাপ্তির যোগ্য হিসাবে বিবেচিত হবে না। দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত, এখান থেকে আমরা ডাটা কালেকশন করার সময় 51,805টি হাউস হোল্ড পেয়েছি। যাচাই বাছাই করার পর সেটি 47,777টি খানা অথবা হাউস হোল্ডের তথ্য সঠিক পাওয়া গিয়েছে। চূড়ান্তভাবে 37,567 জন নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের যে ভাতা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ সময় অর্থমন্ত্রী জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এতদিন যে আমরা বক্তব্য রেখেছি যে অর্থনৈতিক সুবিধা প্রত্যেকটি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যে দাবিটা ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা বিশাল কর্মযোগ। চূড়ান্তভাবে 13 জেলায় 37,637টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। ভবিষ্যতে দেশের সব পরিবারকে এর আওতায় আনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। চিন্তা করা হয়েছে নির্দলীয়ভাবে এবং এটার প্রকল্প তৈরি করা হয়েছে নির্দলীয়ভাবে, স্বচ্ছতার সাথে। বাস্তবায়নও আমরা করতে যাচ্ছি একেবারে স্বচ্ছতার সাথে সকল নাগরিকের জন্য। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন ঘিরে কড়াইল বস্তিবাসীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি প্রস্তুত হয়েছে অনুষ্ঠান স্থল। চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির শেষ মুহূর্তের কাজ। নাজমুল ইসলামের প্রতিবেদন। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইস্তিহারে অন্যতম প্রধান অঙ্গীকার ছিল দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের প্রতিশ্রুতি।
এ অঙ্গীকার বাস্তবায়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার গঠনের মাত্র ৩০ সপ্তাহের মাথায় ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে সরকার। বাবা মা সবার নাম ঠিকানা সব নিছে আর বলছে এটা ভোটার আইডি কার্ড আর ফ্যামিলি কার্ডের জন্য এটা নেওয়া হচ্ছে। আমরা পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো, আমাদের ভালো লাগবে, আমাদের ছেলে মেয়েকে আরো ভালো করে লেখাপড়া কিংবা আমাদের সংসারটা আরো ভালো করে চলবে। আমগরে ছবি নিছে এবং কি আমগরে ফ্যামিলি কার্ড দিতাছে, হে আসার পরে আমগরে অনেক উপকার হয়েছে। ফ্যামিলি কার্ড দিয়ে সন্তান নিয়ে যা পাই আমরা চলতে পারি। রাজধানীর করাইল বস্তিতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে আনন্দিত বস্তিবাসী। আমাদের প্রধানমন্ত্রী নতুন অবস্থায় আমাদের এখানে আসতেছে, আমাদের খুবই খুশি আনন্দিত। তারেক রহমান আসতেছে, আমরা সবাই খুশি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে করাইল বস্তিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি প্রস্তুত হয়েছে অনুষ্ঠান স্থল, চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির শেষ মুহূর্তের কাজ। তো আমরা 7 তারিখ কাজ ধরছি, তো আজকে আশা করছি সারা রাত লাগলো আমরা কাজ শেষ করব, উনি সকালে 10 তারিখে অনুষ্ঠান করব। প্রায় 70% শেষ, মনে করেন রাতের মধ্যে সব শেষ হয়ে যাবে। আগামীকাল করাইল বস্তির এই টিএনটি মাঠেই বস্তিবাসীর মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই এমন প্রতিশ্রুতি বাস্তবায়ন নজিরবিহীন বলে মনে করছে সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের অন্যান্য জেলা উপজেলার মতো বগুড়া সদরের একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে বগুড়া সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রোকনুল হক। এ সময় তিনি আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে সঠিকভাবে যাচাই বাছাই করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ভবিষ্যতে দরিদ্র সকল পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হবে বলেও উল্লেখ করেন রোকনুল হক। বগুড়া সদর উপজেলায় একটা ওয়ার্ডে এই প্রজেক্টটা পাইলট হিসাবে আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা কাজ করছি। আমরা মোট 4টা শ্রেণীতে আগে আমরা ভাগ করেছি: হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। তো আমাদের প্রত্যেকটি বাড়িতে আমরা যাচ্ছি, প্রতিটি বাড়িতে যে তার কি আছে কি নাই এবং সেইগুলো আমরা সরেজমিনে আমাদের যে ডেটা এন্ট্রি সেখানে করেছি। গাজা ইসরায়েলের অবরোধ ভাঙতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নেবে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। কালচারাল প্রতিষ্ঠান দ্রিকের নেয়া এ উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান মানবাধিকার কর্মী শহীদুল আলম। এদিকে মধ্যপ্রাচ্যের 4টি রুটে বিমান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। আর দুবাইয়ের রুটে চালুর বিষয়ে আলোচনা চলমান। মফিউর রহমানের রিপোর্ট। রোববার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রশাসন, শিক্ষা, অর্থ, আইসিটি উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বৈঠক করেন মানবাধিকার কর্মী শহীদুল আলম। পরে শহীদুল আলম বলেন, গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে গ্লোবাল সমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নেবে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। যাত্রার সম্ভাব্য সময় আগামী 12 এপ্রিল। আবার ফ্লোটিলায় যাচ্ছি এবং সেই যাওয়ার সাথে আমরা এবার ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি। সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী, এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায় এবং বাংলাদেশকে যাতে এখানে প্রতিনিধিত্ব করা যায়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গেও সভা করেন সরকার প্রধান। পরে বিমান প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকা রুটের মধ্যে 4টিতে বিমান চলাচল শুরু হয়েছে। শিগগিরই দুবাইতে ফ্লাইট চালুর আশা করা হচ্ছে। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। আপনারা জানেন যে আজ পর্যন্ত চলছে 4টা: জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, কিন্তু রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। জাকাত ব্যবস্থাপনা নিয়ে আরেকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। ধর্মমন্ত্রী বলেন, কিভাবে জাকাত বাস্তবায়িত করা যায় তা নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে,
এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা আহমদুল্লাহ বলেন, জাকাত যথাযথভাবে আদায় হচ্ছে কিনা সরকার তা তদারকি করবে। এখন যেভাবে মানুষ যার যার মতো জাকাত দিচ্ছে এটা তো আছেই, এর পাশাপাশি চ্যারিটি প্রতিষ্ঠানগুলো যারা জাকাত কালেক্ট করছে তাদেরকে যদি একটা রেগুলেটরি জায়গা থেকে গভর্নমেন্ট যদি কিছু পলিসি করে দেয় এবং কে কতটা ইফেক্টিভলি কাজ করছে এটা একটা কম্পিটিশন যদি তৈরি করে দেয়। জাকাত বিষয়ক একটি কমিটি গঠনের প্রস্তাবনা করা হয়েছে বলেও জানান তিনি। একটা কমিটি প্রস্তাবনা করেছেন। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে ভারতের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। বলেন, অচিরেই তাদের বাংলাদেশে আনা সম্ভব হবে। সকালে পুলিশ হেডকোয়ার্টারে তার প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। মব সন্ত্রাস নির্মূলে পুলিশের পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। জুলাই বিপ্লব নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদের তালিকা করার কথাও জানান পুলিশ প্রধান। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করব। দেখা গেল অনেক লোক আছে জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল না, এখন বড় জুলাই বিপ্লবী হয়ে গেছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। সোমবার বিষয়টি প্রসিকিউশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন সাইমুম রেজা। তার আবেদনটি মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠান চিফ প্রসিকিউটর। এদিকে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সোমবার হওয়ার কথা থাকলেও তা হয়নি। এক্ষেত্রে পরবর্তীতে 29 মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পাশাপাশি 24 জুলাই আন্দোলনে রাজধানী রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে 11 মার্চ। জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ 2025 কাগজে সীমাবদ্ধ না রেখে আইন হিসেবে পাশের দাবি জানিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তারা জানান, সংসদের প্রথম অধিবেশনে 30 দিনের মধ্যে অধ্যাদেশটি পাশ না হলে কার্যকারিতা হারাবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইনের গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভায় এমন দাবি জানানো হয়। সুতরাং আমাদের চেষ্টা প্রচেষ্টা জনাব মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ। শেষ হয়ে গেল ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেওয়া হয়েছে 19 মার্চের টিকিট। আগাম টিকিটের যাত্রা শুরুতে বাকি আরও 4 দিন। তবে এখন থেকে ঘরমুখো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে রেল স্টেশনে। একই চিত্র সড়ক পথেও। এখন পর্যন্ত বাস ভাড়া বাড়ানো না হলেও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। কমলাপুর রেলওয়ে স্টেশন। অনলাইনে আগাম টিকিট বিক্রি হওয়ায় দীর্ঘ লাইনের বিপরীতে অনেকটাই ফাঁকা স্টেশন। কাঙ্ক্ষিত সোনার হরিণটি হাতে করে প্ল্যাটফর্মে ঢুকতে দেখা যায় অনেককে। আবার টিকিট নিয়ে মোবাইলে ছবি দেখায় ব্যস্ত কেউ কেউ। এবার ভোগান্তিও তেমন ছিল না। আপাতত এখন পর্যন্ত কোনো ভোগান্তি হয় নাই, কারণ হচ্ছে এখনো তো অনেক টাইম আছে, ঈদের অনেক টাইম বাকি, প্রায় 10 দিনের মতো। আমি 5 দিন আগে কেটেছি, আমার কোনো অসুবিধা নেই, আমি অ্যাভেলেবল টিকিট পেয়েছি। সরকারকে অনুরোধ জানাবো, যাত্রাটা অনেক ভালো, সেটা যদি অন্যান্য দেশের মতো আরেকটু ভালো উদ্যোগ নেওয়া হয়। রেলে ঈদ যাত্রা শুরু হবে 13 মার্চ থেকে। যদিও এখন থেকেই বাড়ি ফিরছেন অনেকে, বিশেষ করে ছুটি থাকায় শিক্ষার্থীদের একটি বড় অংশ যাচ্ছেন নিজ গন্তব্যে। ঈদের সময় বাড়িতে যাওয়া হয় তো এজন্য অনেক খুশি। বাড়ি যাওয়া তো সবসময় আনন্দের, যেমন সেমিস্টার শুরু হয়েছিল তখন আসছিলাম, এরপরে আর যাওয়া হয় নাই। স্টেশন মাস্টার সাজিদুল ইসলাম জানালেন, সাধ্যমতো যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। যেহেতু এইবার ঈদে আমাদের কোনো অভিযোগ নাই এবং যাত্রী সাধারণ খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পেরেছে অনলাইন থেকে, তো আশা করছি ভবিষ্যতেও আর এই জাতীয় অভিযোগ হবে না। তো আমাদের 10টা স্পেশাল ট্রেন চলবে, এর মধ্যে ঢাকা এই চট্টগ্রাম বিভাগে 1 জোড়া ট্রেন চলবে
আর ঢাকা থেকে ঢাকা দেওয়ানগঞ্জ বাজারের মধ্যে একজোড়া তিস্তা স্পেশাল নামে একজোড়া ট্রেন চলবে। বাস টার্মিনালেও ঘরমুখো মানুষের আনাগোনা শুরু হয়েছে, যদিও এরা আগাম টিকিটের যাত্রী নয়, তাৎক্ষণিক ভাড়া দিয়েই যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। সড়ক পথে চাপ বাড়তে সপ্তাহখানেক সময় লাগবে। যেন জ্যামজটটা যেন না পোহাতে হয়, সেজন্য মনে করেন মানুষ এখন যাচ্ছে, সেজন্য একটু মনে হয় আপনার স্টেশনটা একটু হয়তো বা ফাঁকা। এখন পর্যন্ত ভাড়া বাড়ায় নাই, পরে সম্ভবত বাড়ানো হতে পারে। প্রতি বছরই একটা ঈদের একটা আনন্দ থাকে, এটা আর কি সবার সাথে শেয়ার করতে আর কি বাড়ি যাওয়া, এত কষ্ট করে হোক যে করে হোক আর কি। বিক্রেতারা বলছেন এখনো টিকিটের দাম বাড়েনি, জ্বালানি তেলের দামের উপর নির্ভর করে নতুন সিদ্ধান্ত আসতে পারে। যদি কোনো প্রকারে আপনার তেলের দামটা বাড়ে তখন আর কি যাত্রীদের বাড়তি ভাড়াটা দিতে হবে। যদি ভাড়া মানে তেলের দাম বৃদ্ধি হয় তখন ভাড়া বৃদ্ধি হবে অবশ্যই। এখন যদি তেলের দাম বৃদ্ধি না হয় তাহলে তো আমরা ভাড়া বৃদ্ধি করবো না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। যুদ্ধে মধ্যস্থতা করতে মধ্যপ্রাচ্যে দূত পাঠালো চীন, তুরস্ক, সাইপ্রাস, আজারবাইজানের ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের। মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল সংকটের প্রভাব পড়েছে দেশে, পর্যাপ্ত মজুত আছে বলছে সরকার, সিন্ডিকেটের অভিযোগ ক্রেতাদের। কাল ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কড়াইল বস্তিতে আনন্দের জোয়ার, পর্যায়ক্রমে সব দরিদ্র পরিবারে সুবিধা পাবে জানালেন অর্থমন্ত্রী। এবং হাদি হত্যার আসামিদের দ্রুত ফেরত আনা হবে বললেন আইজিপি, মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।